নমস্কার, আপনারা দেখছেন বিনোদন বাংলা, সঙ্গে আছি আমি সুমি। আমরা ছোটবেলা থেকেই কিন্তু পড়াশুনো, নিজস্ব পারিবারিক যে গতানুগতিক নিয়ম, সেই নিয়ম থেকে আমরা কোথাও না কোথাও মাথায় এটা ঢুকিয়ে ফেলি যে পড়াশুনো করব, চাকরি বাকরি করবো, সেটেল লাইফ। আর সেই চাকরি বাকরি করার জন্য ইঁদুর দৌড়ে কিন্তু আমরা সবাই পার্টিসিপেট করে যাই। কিন্তু আজ সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম আমাদের সবার কাছে তৈরি করে দিয়েছে, যেখানে এই ইঁদুর দৌড় থেকে বাইরে বেরিয়ে এসে নিজের ইচ্ছে পূরণ, নিজের শখ পূরণ, নিজের মতন করে এগোনোর একটা নতুন পথ, নতুন দিশা আমাদের দেখায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। কিন্তু সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসতে অনেকেই ভয় পায়। নিজেদের ইচ্ছে পূরণ করার ইচ্ছে থাকলেও সেই সাহসটা কিন্তু কারোর হয়ে ওঠে না, কারণ এটা ওই গতানুগতিক পারিবারিক নিয়মের মতন তো নয়। কিন্তু তার মধ্যে দিয়েও আমরা আজ দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর নিজের শখ পূরণ করার জন্য যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মকে প্রপারভাবে ইউজ করেছে এমন অনেক মানুষ। আর ঠিক সেরকমই আজ আমরা পেয়ে গিয়েছি আমাদের মাঝে সৌরভকে। হ্যাঁ, যাকে সবাই চেনে এখন। সৌরভ কিভাবে নিজের ইচ্ছাটা পূরণ করার সাহসটা পেল, কিভাবে সোশ্যাল মিডিয়াকে নিজের শখ পূরণ করা, নিজের গন্তব্যে পৌঁছানোর জায়গা করে নিল, আজ আমরা সেই কথাই বলবো সৌরভের সঙ্গে। আসুন সৌরভের সঙ্গে কিছু কথা বলা যাক। নমস্কার, বিনোদন বাংলার পর্দায় তোমাকে স্বাগত। ধন্যবাদ। তুমি সোশ্যাল মিডিয়ায় আসলে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বেছে নিলেন নিজের শখ পূরণ, নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি, যেমনটা তুমি জানিয়েছো, তুমি একজন ফার্মাসির স্টুডেন্ট ছিলে, সেখান থেকে প্যারামেডিক্যাল, মানে একদম পারিবারিক গতানুগতিক এডুকেশনাল লাইফ, আর সেখান থেকে চাকরি বাকরি। কিন্তু সেখান থেকে হট করে সোশ্যাল মিডিয়ায় নিজের শখ পূরণ। এই জিনিসটা আমার অনেক আগের থেকে মাথা নাড়া দিত। যখন আমি স্কুলে পড়তাম তখন সমস্ত টিচারগুলো এটাই বলতো যে अगर नहीं पढ़ेगा तो नौकरी नहीं मिलेगा, अगर नौकरी नहीं मिलेगा तो छोकरी नहीं मिलेगा। তো এই জিনিসটা আমার তখন থেকে নাড়া দিত, কিন্তু এটাও মাইন্ডে আমার আসতো যে চাকরিটা তাহলে করতেই হবে বা এরকম প্রেশার। কিন্তু যখন আমি ওখান থেকে বেরিয়ে যাই স্কুল থেকে, তখন আমার আরও বেশি ইয়েটা বেড়ে যায়, আয়ত্তটা। তখন আমি দেখতে থাকি আরে অনেক কিছু তো করা যেতে পারে। তখন আমার চাকরির যে শব্দটা, সেই জিনিসটা মাথার থেকে পুরো মুছে ফেলে, মানে এটা বাদ দিয়ে আমি করব, যেটাই করি না কেন। তাহলে মানুষের কাছে একটা উদাহরণ হবে। আমাদের পুরুলিয়া জেলার পক্ষে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারাই আলাদা কিছু করবে, একটা উদাহরণ তো হবেই। তা আগে আমার 4-5টা আমাকে দেখে উদাহরণ হবে এবং তারা বুঝতে পারবে আচ্ছা আমিও পারবো। তার মানে কি, আমার মতো অনেক ছেলে বা মেয়েরাই এইটাতে ভয়ে লুকিয়ে আছে যে চাকরি ছাড়া কিছু নেই। হয়তো ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে, হয়তো সে ভালো ছবি আঁকতে পারে, হয়তো গান করতে পারে, কিন্তু তার এগোনোর কোনো রাস্তা নেই, তার পাশে কেউ নেই, উদাহরণ কেউ নেই। তখন আমি ভাবি যে না, আলাদা কিছু করব। ব্যাস, এই আলাদা কিছু করার ধারণাটাই আমাকে এগিয়ে নিয়ে যায়। এবং আমি তখন চুজ করি প্রথমে এন্টারপ্রেনারশিপ। তারপর দেখলাম যে এটা আমি পারছি না, তারপর আমি সোশ্যাল মিডিয়া শুরু করি। এবং সোশ্যাল মিডিয়া শুরু করার পেছনে আরও একটা কারণ ছিল, আমার তো এটা পুরো টিম ওয়ার্ক। আমি ভাবতাম যে আমি শুধু একা নই, এরকম অনেক মানুষ যাতে আমার থ্রুতে কাজ করতে পারে, তারাও একটা সুযোগ পায়। তো আমি সেটাও ভাবতাম। হ্যাঁ, তোমার সঙ্গে আমরা অনেক মানুষকে দেখি, তারা তোমার টিম ওয়ার্ক আর তোমার পরিচিতির মাধ্যমে এসেছে, নাকি যারা কাজ করতে চায় তুমি তাদেরকে নিজের প্ল্যাটফর্মটা দাও? এটা কিন্তু একটা বিষয়। যারা কাজ করতে চায় তাদেরকে প্ল্যাটফর্মটা দিই, এবং যারা ভালো করে তাদেরকে আমি বলি যে কন্টিনিউ করে যাও। আবার এই চ্যানেলটা সবার জন্য ছিল, মানে এরকমও আমি মহিলা আছে যারা বাড়িতে কাজ করেন কিন্তু অভিনয় করতে খুব ভালোবাসে, তখন আমি বলে দিই যে তুমি তাহলে একটা ভিডিওতে থাকবে তোমার ইচ্ছে পূরণের জন্য, তুমি তার চ্যানেলে যেতে পারবে না, কিন্তু আমি তোমার কাছে আসতে পারবো। তো ওই যে একটা ভিডিও বানালাম, ওর সাথে অভিনয় একটি করলো, ও তাতেই খুশি যে আমি বাড়িতে বন্দি থেকে আমার স্বামী কোথাও কাজ করতে দিচ্ছে না, বাইরে বেরোতে পারছি না, কিন্তু আমি অভিনয় করতে পারি, আমি নাচতে পারি, আমি গান করতে পারি। এই চ্যানেলটা তোমার জন্য ওয়েলকাম। জি বাংলাতে তোমাকে সুযোগ দেবে না, ওরা তো ভালো লোককে
নেবে, আর একটা বাড়ির মহিলাকে কীভাবে ওকে নিয়ে আসবে, আর বাড়ির মহিলাও ওখান থেকে বেরিয়ে আসতে পারবে না স্টুডিওতে। তো আমি ওই চ্যানেলটা, এটা আমি পথটা খুলে দিয়েছিলাম যে তোমাদের কাছে আমি যাব। আমি এরকম মহিলা আছে যারা অনেক দূরে আছে বাড়ি, তবে তোমার সাথে কিন্তু একটাই ভিডিও করব, কারণ তোমাকে বুঝতে হবে যে তোমার অভিনয় কিন্তু, বা তুমি যেটা পারফরমেন্স করবে তোমার কিন্তু ওই রকম তুমি টানতে পারবে না। তোমার শখ পূরণের জন্য আমি আছি, তুমি একবার তুমি দেখতে চাও নিজেকে, চলো। মানে নিজের শখ পূরণের সাথে সাথে অন্যদেরও শখ পূরণ করার সুযোগ করে দেওয়া। অনেক মহিলা আছে হয়তো দুটো ভিডিওতে আছে, তো ওদের শখ পূরণের জন্য ব্যাস। ওখানে কোনো মানে ব্যাপার ছিল না ট্যালেন্ট বা কিছু। হ্যাঁ, এবার যারা সত্যি ভালো কাজ করতে চায় তারা তো কাজ করেই যাবে, সে এই চ্যানেল হোক বা যেই হোক। আর আমার একটা লক্ষ্য ছিল যে চ্যানেলটাকে খুব ভালোভাবে একটা মানে এমনভাবে সাজাবো যে যাতে মানুষের নজরে পড়ে, এবং তারা যাতে কম না ভাবে যে এই চ্যানেলটা একটা ওই রকম মানে স্ট্রং কন্টেন্ট দিতে পারে। আমি যদি জিজ্ঞাসা করি তোমায়, যে সোশ্যাল মিডিয়া যেটাকে মানুষ অনিশ্চিত জীবনযাপন, বর্তমানে অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া তো একটা পেশার জায়গায় এসেও দাঁড়িয়েছে, কিন্তু মানুষ এটাকে পেশা হিসেবে নেওয়ার আগে কিন্তু একটা অনিশ্চিত জীবনযাপনই মনে করছে, কারণ কতটা কী হবে না হবে। সেখানে তুমি এই সাহসটা কিভাবে দেখালে, মানে নিজের কিভাবে মনে হলো যে আমি এখানেই করব? এটা আমার আরও একটা বড় জিনিস হচ্ছে যে আমার এটার প্রতি আরও বড় একটা ধারণা ছিল, মানে মানে শুধুমাত্র এখান থেকে কমেডি ভিডিও আসবে এরকম নয়। আমি বারবার বলেছি এটা চ্যানেল, মানে এটা ফেসবুক পেজ নয়। যেরকম জি বাংলা চ্যানেল, যেরকম স্টার জলসা চ্যানেল, ঠিক সেরকমই এই চ্যানেলটাও আগামী দিনে চ্যানেলের মতো কাজ করবে। আজকে কমেডি ভিডিও আসলো, কালকে নিউজ আসলো, পরের দিন অন্য কিছু আসলো, যেরকম চ্যানেলে। আচ্ছা, সৌরভ বাংলা বলে যে চ্যানেল করেছো, সৌরভ বাংলা, এটা তার মানে কি অল ওভার ধরে করা, তাই তো? যে শুধু কমেডি হবে বা সৌরভ মানে শুধু কমেডি, এমনটা যেন মানুষ না মনে করে। বিভিন্ন রকমভাবে আসতো আগামী দিনে। আমি পরবর্তী ভাবে আমি অনেক যারা রিপোর্টিং করে, নিউজ করে, তাদেরকে আমি এটা বলেছিলাম, কথা বলেছিলাম ওদের সাথে যে তোমাদেরকেও ওয়েলকাম, কিন্তু এই নিউজটা ওই রকম নিউজ হবে না যেগুলো চ্যানেলে হয়। এই নিউজগুলো হবে সাধারণ মানুষের আওয়াজের নিউজ, যেখানে মনে করো বাচ্চাদের স্কুল, সেখানে টিচার নেই, সেখানে গিয়ে ও নিউজটা করলো ভালোভাবে, ভালোবেসে, পাবলিক ভয়েস এই নিউজগুলো একটু সাথে। আবার এটাও একটা আমি রেখেছিলাম ভাবনা চিন্তার মধ্যে, যে যারা ট্রেনে গান করে বা বিভিন্ন জায়গায় গান করে বা রাস্তায় যারা গান করে, ঠিক আছে, তো তাদের ভিডিও বানিয়ে যারা ম্যাজিক দেখায়, মনে করো সে দড়ির উপর সেই হাঁটে, এদের ভিডিও ক্লিপ করে আমি এখানে ছাড়লাম, ঠিক আছে, এই যে ছাড়বো তার মিডিলে ওকে শ্যুট করলাম, ওকে আমি দিয়ে দিলাম কিছু পেমেন্ট ভালো একটা, আর এখান থেকে আমি পেয়ে গেলাম। তো এই প্ল্যাটফর্মটা থেকে ওরাও একটা কিছু মানে আমার চ্যানেলের থ্রুতে পাচ্ছে। তো এটা আমার ভাবনা চিন্তাতে ছিল, যেটার জন্য আমি একটা ভালো মোবাইল কিনেছিলাম, যে আচ্ছা যেখানে যাবো, আচ্ছা এরকম একটা মানুষ দেখছি যে ম্যাজিক করছে, কষ্ট করছে, ওকে ভিডিও শ্যুট করে ওকে 500 টাকা 1000 টাকা ধরিয়ে দিলাম। কেন? ও বলবে কেন, আরে তোমার ভিডিওটা আমি ছাড়বো, এখান থেকে আমিও পাবো, ব্যাস। এটা আমার একটা মধ্যে ছিল, মানে ওটার জন্যই আমি একটা ভালো মোবাইল কিনেছিলাম, কিন্তু আগামী দিনে হয়ে ওঠেনি। কিন্তু এটা পেজ নয়, এটা আমি বারবার বলে চ্যানেলের মতো করেছিলাম, আমি চ্যানেল ভেবেছিলাম, মানে পেজ ভাবিনি কোনোদিন। তো আমার এই দৃঢ় বিশ্বাস ছিল নিজের একটা সোনালী ভবিষ্যৎ, যেখানে হয়তো ফার্মাসি পড়ে বা প্যারামেডিকেল পড়ে তুমি মোটা অঙ্কের মেডিকেলে একটা ভালো চাকরি করতে পারতে, যেখানে হিসেবে মতো সরকারি চাকরি আর মেডিকেলকে এক হিসেবেই ধরা হয়। তো সেখানে এই অনিশ্চিত জীবনযাপন, মানে এর পিছনে বাবা মা, বাড়ির লোক, এটা অবজেকশন। চাকরির থেকে বড় জিনিস আমার মাথায় এটা ঢুকেছিল যে আমি চাকরি ক্রিয়েট করব। আচ্ছা, হ্যাঁ, মানে সরকার থেকে টাকা নেব, এটা আমার মানে ছিল না। আমি নিজে এমনভাবে বানাবো যে আমি নিজে যাতে আর্ন করতে পারি, সে যতই আর্ন করি, আমি যদি দিনে ডাল ভাত রুটি খেয়ে থাকি ওকে, কিন্তু এটা নিজেরই হোক। কিন্তু পারিবারিক চাপ, বাবা মায়ের তো একটা আলাদা স্বপ্ন থাকে, সব স্বপ্ন ছিল, কিন্তু আমি সেভাবে বুঝিয়েছি ব্যাপারটা, বুঝতে পারিনি, কিন্তু আমি লড়াই করেছি। সবাইকে তো লড়াই করতে হয়, আমি হই, তুমি হই, বা ওরা সবাই নিজের মতো করে ফাইট করছে। তো সবাই আমার কাছে শ্রদ্ধা, মানে আমি শ্রদ্ধা করি সব ফাইটকেই। তো আমি সেভাবে ফাইট করেছিলাম। আমি ওনাকে বোঝাতে পারিনি, তখন আমি ভেবেছিলাম যে তাহলে ঠিক আছে, আমাকে একটা সময় দাও, এই টাইমের মধ্যে কিছু একটা করি, যদি না পারি তখন তুমি যেটা বলবে সেটাই করবো, ব্যাস। মানে তুমি যেটা বললে টার্গেট ফিক্স করা, এটাও তোমার টার্গেটের মধ্যেই ছিল তো তাহলে? হ্যাঁ। এই গল্পটা যদি একটু আমাদের দর্শককে বলো, কারণ তাহলে তারাও হয়তো এই যে নিজের শখ পূরণ করার জন্য অনিশ্চিত ভবিষ্যৎ মনে করে, যা যা কিছুই হোক না কেন, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো কিছু, তো সেটা ইন্সপায়ার হবে।
না, আমি একটা কথা বলে দিই, যারা চাকরি ভালোবাসে বা চাকরি করতে ইচ্ছুক অবশ্যই করো। আমার কথা অনুযায়ী তুমিও চাকরি ছেড়ে অন্য কিছু করবে এটা নয়। না হলে তো আমাদের সমাজের টিচার, ডাক্তার বা যারা বিভিন্ন কর্মচারী তারা কোথায় যাবে? আমি যেহেতু বা আমার মতো আর কয়েকটা মানুষ যারা উদ্যোগ নিয়েছে তারা করতেই পারে, কিন্তু তোমরা যারা চাকরি করবে অবশ্যই ভালো, তোমরা করো নিজের মতো করে। কারণ তুমি যে ভাবো যে যদি আমি অভিনয় করব তাহলে তো হবে না, আবার তোমার চাকরিটাও আমি পারবো না। আমি যদি যখন চাকরি করতে চেষ্টা করি বা পরীক্ষা দিই, আমিও সেই প্রাইমারি শিক্ষক হোক বা যেটাই হোক না কেন, আমিও সেটা পারবো না। তো সবাইকে এটাই বলবো, যাদের মধ্যে তুমি ভাবো যে আমার মধ্যে ক্ষমতা আছে কিছু করার, তাহলে তুমি অবশ্যই করো। তুমি যদি কিছু একটা করো, বিশ্বাস করো সেই উদ্যোগটাতে অনেক মানুষেরই ভালো হবে। কারণ একটা ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করা মানে অনেক ক্রিয়েটিভ জিনিস একসাথে জড়িত হওয়া, সে যেটাই হোক না কেন। কেউ যদি নাচ করে, সে ধীরে ধীরে নাচ করে একটা গ্রুপ হয়ে যায়, তো সেই গ্রুপ একসাথে কাজ করছে, তার মানে কতগুলো মানুষ কাজ করছে, অতগুলো মানুষ ওখান থেকে নিজের একটা আয় পাচ্ছে, তো এটা ভালো জিনিস। আরও অনেক কিছু আছে, সেগুলো থাক, কিছু কিছু জিনিস জমানো থাক। না না না, এই নাচের প্রসঙ্গ যেগুলো উঠলো, তুমিও তো নাচ করো, নাচ করেছো। হ্যাঁ, তো সেটার পিছনে একটা গল্প তো আছে। হ্যাঁ, আসলে নাচটা বলতে আমার একটু অনেক ইমোশনাল সেন্সিটিভ জায়গায় আমি ঢুকে যাই। হ্যাঁ, তো কি আছে, শেয়ার তো করাই যেতে পারে। হ্যাঁ, তো আমি যখন ক্লাস 9তে ছিলাম, 9th-এর আগে আমি কোনোদিনও নাচ করিনি, মানে এমনি বিসর্জনে নাচতাম, ওই সরস্বতী পুজো, ডিজে, ভাসান ডান্স এইগুলোতে। তারপর মানে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, তো সেই মেয়েটাকে কীভাবে ইমপ্রেস করবো, কারণ সে তো পড়াশোনায় খুব ভালো আর আমি তো পড়াশোনায় ভালো না। তো কি একটা এমন কিছু করা যেতে পারে যাতে ওর নজরে আসে, হয় না যে আমি নিজের পরিশ্রম করবো। তো সেই দিল না দিয়া বলে প্রথমে একটা নাচ করেছিলাম। তো সেটার জন্য আমি পুরো 10-12 দিনের বেশি ঘুমোইনি, পুরো রাত 24 ঘন্টা ডান্স প্র্যাকটিস করছি। ঠিক আছে, এরপর গিয়ে ডান্সটা আমি ভেবেছিলাম যে ওই মেয়েটাকে শুধুমাত্র ইমপ্রেস করব, আর কোনো লক্ষ্য ছিল না। কিন্তু নাচটা যখন করলাম, তারপর যখন বেরিয়ে গেলাম, মানে মানে নাচটা শেষ হওয়ার পর তো বিশাল হাততালি, আর বেরিয়ে গেলাম তখন সবাই একটা আলাদা নজরে দেখছে। আমি তখন বুঝলাম, আরে আমি নাচতে পারি, আমি নাচ জানি, মানে এইরকম ব্যাপার। আমি ভেবেছিলাম যে আমি নেচেছি, ওর ভালো লাগলেই ভালো ভালো ব্যাস, কিন্তু এতজনের ভালো লাগবে। তখন ভাবলাম, আরে তুই তো ভালোই নাচতে পারিস, চল তাহলে নাচতে শুরু কর, ব্যাস। তারপরে আশিকি 2 বা বিভিন্ন রকম যেগুলো নাচি না কেন, তখন একটা আলাদা একটা জুনিয়র বা ছেলে মেয়ে হোক, সবাই খুব ভালোবাসতে শুরু করে, তখন আমার ওই কনফিডেন্সটা চলে আসে, তাহলে আমি নাচতেও পারি, ব্যাস। মানে নাচ তোমার ভালোবাসা? হ্যাঁ, প্রথম ডান্সেরই অডিশন দিয়েছিলাম, সেটা হচ্ছে ডান্স ইন্ডিয়ার ডান্স, ওটা 2017-তে, ওটাই প্রথম অডিশন ছিল। আচ্ছা, ওটা কলকাতাতে ছিল, ব্যাস। কিন্তু মানে 1000 জনের বেশি এন্ট্রি নয়। তো আমি সেই আগের রাত্রেই পৌঁছে গেছিলাম, কারণ তারপর যদি আমি পৌঁছাতাম অনেক লম্বা লাইন পড়ে যেত, তাহলে আমি মানে ওদেরকে অডিশনে ঢুকতেই দেওয়া হয় না। তো সেই আমার আগের রাত্রে পৌঁছে অডিশনটা দিয়েছিলাম, তো বেশ। তার মানে নাচ তোমার ভালোবাসা, সেই ভালোবাসার সূত্র ধরেই তুমি ভালোবাসা খুঁজে পেলে? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এত লজ্জা পেলে কি করে হবে? না, একটু তো লজ্জা আসবে, এটা স্বাভাবিক। আচ্ছা, তো তোমার এই যে স্ট্রাগলের যে রাস্তা বা স্টেজ যেটা, সেটাই এখন যদি আমি বলি, তোমাকে দেখা যাচ্ছে না, মানুষ তো তোমাকে খুঁজছে, কেন দেখা যাচ্ছে না কিছুদিন যাবত? মানে যেটার মধ্যে দিয়ে তুমি নিজের শখ পূরণ করলে, সাথে সাথে তুমি আর 5 জনের শখ পূরণ করলে, সেখানে কোথাও না কোথাও নিজেকে দাবিয়ে দিয়ে আর 5 জনের শখকেও দাবালে না? হ্যাঁ, এটা আমার কাছে যেভাবে আমি চ্যানেলটা শুরু করেছিলাম, এটা কোথাও না কোথাও একটা আমার কাছে প্রশ্ন থেকে যাচ্ছে যে এই চ্যানেলটাকে তাহলে আমি কিভাবে বাঁচিয়ে রাখতে পারি, বা আরও মানুষ যারা কাজ করবে, হয়তো আমি মানে এর পিছনে কারণটা কি? হঠাৎ তোমার আমার নিরুদ্দেশ হয়ে যাওয়ার কারণ? নিরুদ্দেশ নয়, আমি এমন কিছু আমার ভবিষ্যতের মানে অনেক বড় বড় ভালো জিনিস আছে, যে জিনিসটা আমার মনে হয় অভিনয় বা অভিনেতা হওয়ার পর এটা সম্ভব। মানে হয় না যে অভিনেতাকে সবাই মানুষ
ভালোবাসে এবং আমি অভিনয়টা সেইভাবে কাজ করতে চাই। তা মনে করো আমি অভিনেতা হলাম বেশ ভালো করে, তখন আমি সেই এমন এমন কাজ আছে না আমার প্ল্যানিংয়ে আছে, সেই কাজগুলো আমি ওটার থ্রুতে আমি অনেক চেঞ্জেস আনতে পারবো সমাজে, যেটা হয়তো মনে করো আমার ওই জিনিসটা নেই। যে আমি বলে নয়, সব অভিনেতারা যারা যারা কাজ করছেন খুব ভালো জিনিস, কিন্তু সেই অভিনেতারা যদি মানে এত কিছু মানে হয় না যে মাই11 সার্কেলও প্রমোশন করছে, ড্রিম11ও করছে, এত দরকার নেই আমার মনে হয়। যদি ওরা অভিনেতা হিসেবেই অনেক কাজ করে না সাধারণ মানুষের মধ্যে ঢুকে, তাহলে আমার মনে হয় সমাজটা অনেক চেঞ্জ হয়ে যাবে। কারণ তাদেরকে মনে করুন আপনি একটা ডিএম আছে, সেখানে একটা অভিনেতা আছে, সাধারণ মানুষ ওই অভিনেতার কথাটাই শুনবে, ডিএমের কথা শুনবে না। ওর কিন্তু অনেক ডিগ্রি আছে তবুও, তার মানে কি একটা অভিনেতা একটা সাধারণ মানুষের এতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, তাহলে ওই অভিনেতাটা এই কাজগুলো করছে না কেন? যদি ওই কাজগুলো করে তাহলে তো আমার সেই মনে হয় যে আমার সেই চাপটা ধীরে ধীরে কমে যাবে। আচ্ছা, এখানে যদি আমি তোমায় বলি, প্রত্যেকেরই অভিনয় করার আগে বা পাবলিক ফেস হওয়ার আগে এরকম ইচ্ছে থাকে যে আমি যদি পাবলিক ফেস হই বা আমার যদি এই পাওয়ারটা আসে আমি অনেক কিছু করব, কিন্তু যখন সে অভিনেতা বা অভিনেত্রী হয়ে যায় বা সেই পাওয়ারটা সে পেয়ে যায়, কোথাও না কোথাও গিয়ে পাওয়ারের চাপে পড়ে তাদেরকে আর নিজেদের শখ পূরণ করা বা এই ধরনের যে ইচ্ছেগুলো থাকে, এটার প্রতি আমি সহমত নই। কারণ যারা সত্যি কিছু করতে চায় আগামী দিনে, যে আমি এটা হব তবে করব না, আমি আগের থেকে এটা করছি, মানে আমি জবের থেকে আমি শুরু করেছি অভিনয় বা অডিশন দেওয়া, সেই তখন থেকে আমি করছি। তো আমি যখন সেটা হব তো আরও তো বেশি বৃহত্তরভাবে করব। এরপর আমি যদি ভাবি যে এটা হব তবে এটা করব, তাহলে ওটা হবে, তখন দেখবে আর কিছুই হবে না। না, ওটা আমি তো সমর্থন করি না, কারণ আমি ওটা মানি না। আমি এখনও করে যাই, যেটাই আশেপাশে দেখতে পাই যে আচ্ছা এখানে আমার ইয়ে থাকলে ভালো বা আমার পদক্ষেপ থাকলে ওর মানুষটা ভালো হবে, তো আমি যদি এখন করতে পারি তখন তো কি ভাবে করবো সেটা তো ভাবার চিন্তার বাইরে। ফেস যারা আছে তারা আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের পাওয়ারটা ইউজ কেন করছে না বলে তোমার মনে হচ্ছে? কারণ তারা সবাই না খুব বেশি, মানে কোথাও না কোথাও আমরা এমনও চিত্র দেখেছি যে ভুলটাকে তারা পাশে বসে বা পাশে দাঁড়িয়ে সমর্থন করে যাচ্ছে, তাই ভুলটা কিন্তু দেখিয়ে দিচ্ছে না পাশে থেকেই। তারা না অনেক এখন মানুষ কি হয়ে গেছে যে সবাই চায় আরও আসুক, তো এই আরও আসুক করতে নিজের বাড়ি গাড়ি এই হেনা তেনা তো অনেক বেশি ইয়ে হয়ে যায়, এবং সে জিনিসটা ভাবে না, ও নিজেরটা নিয়েই ভাবে। কিন্তু এটা তো কাজ নয়। একজন অভিনেতাকে যখন এতটা মানুষ মানে, তখন তোমরা বাইরে এসে কাজ করো না। এটাই আমি চাইবো আগামী দিনে, যদি ভালো করে তাহলে ভালো, কিন্তু যদি না করে তো আমি তো কাউকে দোষারোপ করবো না, আমি কাজ করব, এটা আমাকে কেউ আটকাতে পারবে না, এই যে ব্যাপার। তাহলে সৌরভকে আমরা পরবর্তীতে অভিনয়তে দেখতে পাবো, মানে বড় পর্দায় অভিনেতা। তাহলে প্ল্যাটফর্ম আমাকে দেখতে হবে কীভাবে, মানে মানুষ দুঃখ পাচ্ছে শুনে যে প্ল্যাটফর্মে পাবো না দেখতে, না মানে মজা আনন্দ বা যে কোনো শিক্ষণীয় ভালো জায়গায় পাবে, তাও আরো বেশি বৃহত্তরভাবে বিনোদন পাবে। এই এমন না বলছি যে বিনোদন এটাতে পাচ্ছিল না, ওটা আর বেশি সময় ধরে বিনোদন পাবে, তখন আরো বেশি মানে এই কি দেখলাম এই ব্যাপারটা পাবে, আমার বিশ্বাস, এবং এটা হবে। আজ আমরা সৌরভের সঙ্গে কথা বলে নিলাম একাধিক বিষয় নিয়ে, তার পার্সোনাল ব্যাপার বা বর্তমান শহরের যা পরিস্থিতি সেই নিয়ে। পরবর্তীতে আমরা আবারও তাকে পাবো আশা রাখছি। আর আপনারা দেখতে থাকুন বিনোদন বাংলা।